আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, জানালেন ইসি সানাউল্লাহ। বাউলের পক্ষ নিলেন রুমিন, কঠোর শাস্তি দাবি রাশেদের। বিএনপির কাছে 168 আসন দাবি মিত্রদের, সিদ্ধান্ত চায় দ্রুত। শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়, ট্রাইব্যুনালে আইনজীবী আমির হোসেনের আর্জি। অনলাইন প্রক্রিয়া চালু, ঘরে বসেই করা যাবে মেট্রো রেলের কার্ড রিসার্চ। মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। বোরখা পরে পার্লামেন্টে আসায় সেই সেনেটর 7 দিনের জন্য বরখাস্ত। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত 1 লাখ মানুষ, বলছে জার্মান গবেষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। এই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এ নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে। মঙ্গলবার সকাল 10টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইসি সানাউল্লাহ এই কথা বলেন। সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে 2026 সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটার উপস্থিতি বেশি হবে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেয়া হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ফেব্রুয়ারির 7 অথবা 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এদিকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে সম্প্রতি এক টকশোতে বাউলের পক্ষ নিয়ে কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ওই টকশোতে রুমিন ফারহানা বলেন, তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অব পিপলস হতে পারে। তাদের প্রত্যেকের ওপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে যখন একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে, একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে, কখনো বাউল সম্প্রদায়, কখনো আহমেদিয়া সম্প্রদায়, কখনো নারী ফুটবলারদের ওপর হামলা, আবার কখনো নাটক বন্ধের চেষ্টা করছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার কি কাজ করছে তা বুঝতে পারছি না। অন্যদিকে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে রাশেদ খান লিখেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দিবে না, কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারণেই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্ম পালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারণেই। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে 237 আসনের দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য এখনও কোনো আসন চূড়ান্ত করা হয়নি। এতে শরিকদের মধ্যে উদ্বেগ, অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে। মিত্র দলগুলোর অভিযোগ, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ছে। তাদের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতে সময় খুব বেশি থাকবে না। এখনই আসন বন্টন চূড়ান্ত না হলে মাঠের পরিস্থিতি জটিল হতে পারে। এখন পর্যন্ত বিএনপির কাছে শরিকদের 168 আসনের প্রার্থী তালিকা জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চের বাকি 5 দল 40 জন, 12 দলীয় জোট 21 জন,
জাতীয়তাবাদী সমমনা জোট 9 জন, গণতান্ত্রিক বাম ঐক্য 19 জন, এলডিপি 13 জন, গণ অধিকার পরিষদ 25 জন, গণফোরাম 16 জন, এনডিএম 10 জন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 5 জন, বাংলাদেশ লেবার পার্টি 6 জন এবং বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি 4 জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে। তবে তালিকা জমা দেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বসেনি বিএনপি। বিএনপি থেকে বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররাও এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তবে দলটির একাধিক সূত্র জানায় শরিকদের এবার সব মিলিয়ে 25 থেকে 30টি আসন ছাড় দেয়া হতে পারে। এদিকে শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন আর্জি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে এই আর্জি জানান তিনি। এদিন বেলা 11টা 5 ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। প্রথমেই হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউশনের সূচনা বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কিছু কথা বলার জন্য ট্রাইব্যুনালের অনুমতি চান এ মামলার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, আমি প্রসিকিউশনের বক্তব্যের কিছু অংশের সঙ্গে একমত, তবে আসামিরা আওয়ামী লীগ করে শুধু এই কারণে যেন বিচার না করা হয়। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আল্লাহকে হাজির নাজির জেনে আমরা এখানে বিচার কাজ করতে বসেছি। কোনো নির্দোষ মানুষ যেন বিচারের মুখোমুখি না হন, অভিযুক্তরাও যেন বিচার পাওয়ার অধিকার রাখেন, অতএব আপনার শঙ্কা রাখার কারণ নেই। এদিকে চালু হলো মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিসার্চ প্রক্রিয়া। আজ বেলা 11:15টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। এর ফলে মেট্রোতে চলাচলের জন্য এখন থেকে ঘরেই বসেই কার্ড রিসার্চ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই কার্ড রিসার্চ করা যাবে। এদিকে মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 9 জন শিশু রয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওলিয়াত খামের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, হামলায় 9 জন শিশু ও 1 নারী নিহত হয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার সিনেট আজ মঙ্গলবার ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনকে 7 কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে। এই ঘটনার আগে হ্যানসন বোরখা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েন। তাকে বোরখা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। হ্যানসন জনসমক্ষে বোরখা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উপস্থাপন করতে চেয়েছিলেন সেদিন। তিনি বিষয়টি নিয়ে বহুদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তার বিলটি সিনেটে বাতিল করে দিলে এর প্রতিবাদ জানাতে হ্যানসন বোরখা পরে সংসদে হাজির হন। এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সিনেটের অন্য আইন প্রণেতারা। মুসলিম আইন প্রণেতারা তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 2 বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিনে যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি। সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফি রিসার্চের এক দল গবেষকের হিসাব অনুযায়ী 2 বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত 1 লাখ মানুষের মৃত্যু ঘটেছে। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।